হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডেল্টা একাডেমি ইউটিউব ক্লাসেস। এর আগের ভিডিওগুলোতে আমরা সংখ্যা সংখ্যাতত্ত্বের রাশিবিজ্ঞানের গড় মধ্যমা শিখেছি। আজকে সংখ্যাগুরু শিখব। বসে দেখি 26.4 সংখ্যাগুরু। তো সংখ্যাগুরু নির্ণয় করার জন্যে আগে একটা জিনিস বুঝতে হবে, সংখ্যাগুরু বলতে কি বুঝি। গুরু শব্দ থেকে আমরা বুঝতে পারছি বড়। আচ্ছা, কোন দিক থেকে বড়? এখানে সংখ্যাগুরু নির্ণয় করতে গেলে বড় অর্থাৎ যে সংখ্যা তত্ত্বে বা যে ডেটা বা যে তথ্যের পরিসংখ্যাটা বেশি তাকেই সংখ্যাগুরু বলবো। মনে করা যাক কতগুলো অ্যাপোজিটলি দেওয়া তথ্য বা সংখ্যা আছে। মনে করো তোমার শ্রেণীর কতগুলো স্টুডেন্টকে নিলাম, তাদের প্রত্যেকের বয়স নির্ণয় করলাম। তো দেখা যাচ্ছে 10 থেকে 20 বয়সের মধ্যে কতজন আছে? 20 থেকে, আচ্ছা এত বড় না নিয়ে একটু রেঞ্জটা ছোট করে নিই, ছোট করলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কোনো একটা ক্লাসে গেলাম, ক্লাসে গিয়ে দেখলাম যে 10 থেকে 12 বয়সের মধ্যে কতজন আছে? 12 থেকে 14, 14 থেকে 16, 16 থেকে 18। একটা স্কুলের 5 থেকে 12 পর্যন্ত কতগুলো স্টুডেন্টকে নিয়ে এসে জড়ো করলাম অ্যাসেম্বলি লাইনে। সেখানে আমি 10 থেকে 12, 12 থেকে 14 এইভাবে রেঞ্জ হিসেবে কতগুলো কার কার বয়স আছে বার করলাম। মনে করো 10 থেকে 12 বছর বয়সের মধ্যে 15টা স্টুডেন্ট ছিল, 12 থেকে 14-র মধ্যে 13টা, 14 থেকে 16-র মধ্যে 7টা, আর 16 থেকে 18-র মধ্যে 12টা। তো এইরকম স্টুডেন্ট আছে অ্যাসেম্বলি লাইনে জড়ো করলাম। এইটা দেখি আমরা সংখ্যা গুরুটা কি করে বার করব? না, তার জন্য এই যে কতগুলো স্টুডেন্ট আছে ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যান, একটা শ্রেণী। তাহলে এই পরিসংখ্যান দেখে যে তথ্যের পরিসংখ্যা সবচেয়ে বেশি, মনে করো 14 থেকে 16টা 17 করে 17 জন, তাহলে যে তথ্যের পরিসংখ্যা সবচেয়ে বেশি, এখানে 14 থেকে 16, এই পরিসংখ্যার মধ্যে এই এতগুলো তথ্যের মধ্যে কোনটা সবচেয়ে বেশি? না 17 সবচেয়ে বড় সংখ্যা দেখতে পাচ্ছি। তাহলে আমি এখান থেকে বলতে পারি সংখ্যাগুরু সম্বলিত শ্রেণীটি হলো 14 থেকে 16। এইবারে এই তথ্যটি যদি শ্রেণী আকারে না দিয়ে এরকম ভাবে দিতাম, মনে করো এই তথ্যটাই শ্রেণী আকারে না দিয়ে এরকম ভাবে দিচ্ছি, কোনো একটা ক্লাসে গেলাম, সেই ক্লাসে গিয়ে কার কাছে কত টাকা আছে সেটা ক্লাস 5 সেকশনে গেছি, কার কাছে কত টাকা আছে দেখলাম। মনে করো 5 টাকা আছে কতজনের কাছে? 6 টাকা, 7 টাকা, 8, 9, 10। তো 5 টাকা দেখতে পেলাম 10 জনের কাছে 5 টাকা। 6 টাকা আছে ধরো 12 জনের কাছে, 7 টাকা 10 জনের কাছে, 8 টাকা আছে মনে করো 15 জনের কাছে, 9 টাকা পেলাম 8 জনের কাছে, 10 টাকা আছে 20 জনের কাছে। তাহলে এই তথ্যটা থেকে এইগুলো কত টাকা আছে আর কত জনের কাছে আছে, কত জনের কাছে আছে মানে ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যান, নাম্বার অফ অকারেন্স। তাহলে কোনটার পরিসংখ্যার বেশি? 20। পরিসংখ্যার মধ্যে কোন সংখ্যাটা সবচেয়ে বেশি লাগছে? 20। তাহলে 20 পরিসংখ্যা বেশি, তার মানে সংখ্যাগুরু 20 না, সংখ্যাগুরু হচ্ছে 10। সংখ্যাগুরু কোনটা? 10, মানে 10 টাকাটা হচ্ছে আমার সংখ্যাগুরু, কারণ তার পরিসংখ্যা মানে সবচেয়ে বেশি জনের কাছে যেটা আছে সেটাই সংখ্যাগুরু। তাহলে এখানে 10 হচ্ছে তথ্যের প্রদত্ত সংখ্যাগুরু। আর এইটা শ্রেণী আকারে যেটা ছিল, এই ক্ষেত্রে আগের উদাহরণটা যেটা বললাম, ধরো শ্রেণী আকারে যেটা দেয়া আছে, সেই ক্ষেত্রে আমার কি পেলাম না 17টা সবচেয়ে বড়, সেই জন্য 14 থেকে 16 এই শ্রেণীটা হচ্ছে সংখ্যাগুরু সম্বলিত শ্রেণী। তাহলে এই ক্ষেত্রে লিখতে হবে আমরা সংখ্যাগুরু সম্বলিত শ্রেণী, সংখ্যা গুরু সম্বলিত শ্রেণী। সেক্ষেত্রে আমরা লিখতাম সংখ্যাগুরু সম্বলিত শ্রেণী কত? না 14 থেকে 16। তাহলে এখান থেকে এক্সাক্ট ভ্যালুটা আমরা পেলাম না, কিন্তু এক্সাক্ট সংখ্যাগুরু বার করার জন্য একটা ফর্মুলা আছে। তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের পাতায় পেজ নাম্বার বলে দিচ্ছি না, পেজ নাম্বার 361, পৃষ্ঠা নাম্বার পেজ নাম্বার 361, এই পৃষ্ঠায় খোলো, খুললেই দেখতে পেয়ে যাবে সংখ্যাগুরু নির্ণয়ের ফর্মুলাটা বলে দেওয়া হয়েছে। ফর্মুলাটা কি বলছে না, সংখ্যাগুরু ইজ ইকুয়ালস টু সংখ্যাগুরু সমান সমান, ফর্মুলাটা বলা আছে এল প্লাস বড় করে ব্র্যাকেট দিয়ে f1 মাইনাস f0 ডিভাইডেড বাই 2f1
মাইনাস F0 মাইনাস F2 ইন্টু এইচ। এই সংখ্যায় এল কি, F1 F0 F2 এইগুলো কি আমি একটু পরে কতগুলো অঙ্ক করার সময় এটা আমি এসে বোঝাচ্ছি কোনটাকে কি বলে। তার আগে প্রাথমিক ধারণা মানে এই উদাহরণটা থেকে, এই সবে যে উদাহরণটা করে দেখালাম, কোনো ক্লাসে গেলাম, সেখানে 5 টাকা 6 টাকা 7 টাকা 8 টাকা 9 টাকা 10 টাকা কার কতজনের কাছে কি অ্যামাউন্টের টাকা আছে, সেখান থেকে সংখ্যাগুরু কত, এই সংক্রান্ত একটা অঙ্ক উদাহরণ অনুশীলনী থেকে করি। তারপরে আমরা আবার এই সংখ্যাগুরুর ফর্মুলা দিয়ে অঙ্ক আলোচনায় আসবো। তো কোশ্চেন নাম্বার 1 দেখো। কোশ্চেন নাম্বার 1 কি বলছে, আমাদের 16 জন বন্ধুর প্রতিদিন স্কুলে যাতায়াত ও অন্যান্য খরচের জন্য প্রাপ্ত টাকার পরিমাণ নিচে দিয়েছে। এই নিচে এবার আমাদের বন্ধুদের প্রতিদিনে পাওয়া অর্থের সংখ্যাগুরু মান নির্ণয় করতে বলেছে। তাহলে যে টাকার খরচ বা টাকাটাকে আমি xi দিয়ে লিখছি, xi, আর যেটা কোন সংখ্যাটা কতবার এসছে সেটাকে পরিসংখ্যান বা ফ্রিকোয়েন্সি fi, তাহলে আমি ফ্রিকোয়েন্সিটি fi বলে মেনশন করলাম। তাহলে এই ক্ষেত্রে টাকাগুলো আমি ছোট থেকে বড় আকারেই সাজাবো। সবচেয়ে ছোট এখানে দেখতে পাচ্ছি হচ্ছে 10 আছে। তাহলে 10 টাকাটা কতজনের কাছে আছে দেখো, এই তথ্যের মধ্যে 10 কতবার আছে দেখতে পাচ্ছি একবারই আছে, তাহলে পরিসংখ্যান 1। এরপরে হচ্ছে 11 কতবার আছে সেটাও দেখতে পাচ্ছি একবারই আছে। তারপরে দেখছি 15 কতবার আছে, 15 আছে তোমার 1 2 3 3 4 বার আছে। তারপরে দেখছি 16 কতবার আছে, একটা দুটো তিনটে 3 বার আছে। তারপরে হচ্ছে তোমার 17 কবার আছে, 17 1 2 3 4 চারটে আছে। তারপরে হচ্ছে তোমার 18 কতবার আছে দেখা যাক, 18 দুটো আছে, আর 19 একটাই আছে, 19 একটাই আছে। তাহলে এই হয়ে গেল আমার পরিসংখ্যান। এই পরিসংখ্যানের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা পাচ্ছি আমি, এখান থেকে দেখো 4 বড়, তাহলে সংখ্যাগুরু দুটো 4 পাচ্ছি, দেখো এখানেও একটা 4, এই একটা 4, তাহলে সংখ্যাগুরু তত্ত্বের সংখ্যাগুরু কত হবে 15, আর একটা যেহেতু 4 আছে তাহলে 17। তাহলে এক্ষেত্রে লিখতে পারি 15 ও 17 পরিসংখ্যান সবচেয়ে বেশি 4 বার, সুতরাং তথ্যের সংখ্যাগুরুর মান হবে 15 এবং 17 টাকা। তাহলে এখানে কি লিখবো, 15 এবং 17 15 আর 17 এর পরিসংখ্যা সব থেকে বেশি, পরিসংখ্যা সব থেকে বেশি, অতএব তথ্যের সংখ্যাগুরু মান, তথ্যের সংখ্যাগুরু মান কত না 15 টাকা ও 17 টাকা, দুটোই হলো। যদি একটা থাকতো, মনে করো 17টার পরিসংখ্যান 5 পেলাম, তাহলে শুধু 17ই উত্তর হতো, কিন্তু এক্ষেত্রে দুটোই সমান আছে, এখানেও 4টা সবচেয়ে বড় সংখ্যা পরিসংখ্যায় 4, দুটো হতে পেলাম। এবারে কোনো একটা পরিসংখ্যানের ক্ষেত্রে মনে করো প্রত্যেকটার পরিসংখ্যায় 5 করে পেলাম, 5 5 সবার জন্য 5, তাহলে আমার সেই তথ্যের ক্ষেত্রে সংখ্যাগুরু হতো প্রত্যেকেই, তখন সেই তথ্যের ক্ষেত্রে সবাই সংখ্যাগুরু, এই প্রত্যেকটা 10 11 15 16 17 19 প্রত্যেককেই সংখ্যাগুরু মান পেতাম। আশা করি বোঝা গেছে। 2 দাগেরটা বলছে, নিচে আমাদের শ্রেণীর কিছু ছাত্রের উচ্চতা দেওয়া হলো, ছাত্রের উচ্চতার সংখ্যাগুরু নির্ণয় করি। একই রকম ভাবে সবচেয়ে ছোটটা নেবো, এখানে মোটামুটি দেখতে পাচ্ছি 130 মনে হয় সবচেয়ে ছোট, তাহলে 130 কতগুলো আছে 31 32 33, এরকম ভাবে দেখবো যেটা তথ্যে সবচেয়ে বেশি বার আছে সেটাই হবে সংখ্যাগুরু। আশা করি একটা দেখিয়ে দিলাম যেভাবে, সেভাবেই 2 এবং 3 প্রত্যেকেই করতে পারবে। যদি না পারো বা বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশনে নিচে কমেন্ট করো, আমি অবশ্যই একটা ভিডিও বানিয়ে বাকিগুলো পোস্ট করে দেবো। এবারে কোশ্চেন নাম্বার 4 চলে আসি। 4 দেখো, আমাদের পাড়ার একটি জুতোর দোকানে একটি বিশেষ কোম্পানির জুতো বিক্রির পরিসংখ্যান বিভাজন তালিকা বলে দিয়ে দিয়েছে, তো সেই তালিকা থেকে উপরে পরিসংখ্যান বিভাজনের সংখ্যাগুলো নির্ণয় করি। তা 4 দেখো অলরেডি ছকটা আমাকে দিয়েই দিয়েছে, 4টার জন্য আমায় কোনো রকম ছক বানাতে হবে না, এখান থেকে সরাসরি স্পষ্টভাবেই দেখতে পাচ্ছি কোন পরিসংখ্যানটা সবচেয়ে বেশি, 5টা কোথায় কোথায় আছে 4 এবং 6 দেখো, তাহলে জুতোর সাইজ 4 এবং জুতোর সাইজ 6, এটাই হচ্ছে সংখ্যাগুরু মান। বোঝা গেছে আশা করি। এরপরে কোশ্চেন নাম্বার 5 আসি।
5 এর অঙ্কটা করার জন্য আমি সেই ফর্মুলা যেটা লিখলাম একটু আগে ওই ফর্মুলাটা দিয়ে অঙ্কটা হবে। 5 এর অঙ্কটা আমরা এই ফর্মুলাটা দিয়ে, সংখ্যাগুরুর ফর্মুলাটা দিয়ে অঙ্কটা 5 এর করব এবং সেটা দেখাচ্ছি। আমি অঙ্কটা আগে তুলে নিই। বলেছে একটি প্রবেশিকা পরীক্ষায় পরীক্ষার্থীর বয়সের পরিসংখ্যান বিভাজন ছক থেকে সংখ্যাগুরু নির্ণয় করি। তো পরিসংখ্যান বিভাজন ছকটা যেরকম দেওয়া আছে প্রত্যেককে কোশ্চেনের খাতায় খালি নিচে নিচে তুলে ফেলবে। বয়স ব্র্যাকেটে বছরে, ওটাকে এক্সআই দিতেও পারো, বয়স মনে করলে এটা এক্সআই, আর পরিসংখ্যানগুলো এফআই দিয়ে লিখে দেবে। তাহলে বয়সগুলো কি কি আছে না 16 থেকে 18, 18 থেকে 20, এরকম ভাবে মোটামুটি 26 পর্যন্ত হচ্ছে। আগে বয়সগুলো লিখে নিই। 16 থেকে 18, 18 থেকে 20, 20 থেকে 22, 22 থেকে 24, 24 থেকে 26, 45, 75, 38, 45, 75, 38, 22, 20, 22, 20। মধ্যমা বা গড় মান বার করার জন্য যে আমাদের ছক করতে হতো, এক্ষেত্রে আমার সেই ছকটা লাগবে না। এক্ষেত্রে আমার সেই সংখ্যাগুরুটা কোনটা বার করতে পারলেই হলো। এই ক্ষেত্রে আমরা দেখে সহজেই বুঝতে পারছি এই 75, 75 যার পরিসংখ্যান, সেই শ্রেণীটাই সংখ্যাগুরু সম্বলিত শ্রেণী। তাহলে আমি এইখানে দেখতে পাচ্ছি 75 সবচেয়ে বড়। তাহলে 75 যদি সবচেয়ে বড় হয় তাহলে সংখ্যাগুরু সম্বলিত শ্রেণী কোনটা হবে? 18 থেকে 20। তাহলে এখানে লিখবো প্রদত্ত বিভাজন ছকে মানের সংখ্যাগুরু মানের শ্রেণীটি হলো বলে লিখে 18 থেকে 20। তাহলে এখানে লিখবো অতএব, এটা তোমরা নিচেই করবে, আমি পাশে জায়গা আছে বলে পাশে করছি, কিন্তু পাশে করবে না, নিচেই লিখবে। লিখবো প্রদত্ত পরিসংখ্যান বিভাজন ছকের পরিসংখ্যা বিভাজন ছকে, প্রদত্ত পরিসংখ্যা বিভাজন ছকে সংখ্যাগুরু সম্বলিত শ্রেণীটি হলো সংখ্যাগুরু মানের শ্রেণীটি হলো, সহজে লিখে নিতে পারো, মানের শ্রেণীটি হলো, মানে শ্রেণীটি কোনটা? এক্ষেত্রে পেলাম আমরা 18 থেকে 20। এইবারে যেই এটা পেয়ে গেলাম, অতএব সংখ্যাগুরুর যে ফর্মুলাটা, সংখ্যাগুরুর ফর্মুলা কি? সংখ্যাগুরু ইজ ইকুয়ালস টু ফর্মুলাটা কি পেলাম? মুখস্থ করবে প্রত্যেকে। এল প্লাস f1 মাইনাস f0 ডিভাইডেড বাই 2f1 মাইনাস f0 মাইনাস f2 ইন্টু h। এইখানে কোনটাকে কি বলে সেইটা এবার শিখবো। এই যে এল কি জিনিস, এল আগেও শিখেছি, এখনো সেই একই জিনিসটাই আছে। সংখ্যাগুরু সম্বলিত শ্রেণীর নিম্ন সীমানা হচ্ছে এল। এল মানে কি? সংখ্যাগুরু সম্বলিত শ্রেণীর নিম্ন সীমানা। তাহলে আমরা এল ইজ ইকুয়ালস টু কি পেয়ে গেছি? এল ইজ ইকুয়ালস টু 18। এখানে কোনটাকে কি বলে? পেজ নাম্বার তোমরা 300, আমি খুলি। এটা হচ্ছে তোমার পেজ নাম্বার 361 পৃষ্ঠা খুললেই তোমরা প্রত্যেককে এখানে দেখতে পেয়ে যাবে কোনটাকে কি বলে লেখাই আছে। এল হচ্ছে সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণীর নিম্ন সীমানা, যেটা এত অন্যান্য মধ্যমা বার করার সময় এল যেটা ছিল নিম্ন সীমানা সেটাই আছে। এল তো পেয়ে গেলাম। এবার f1, f0, f2 এগুলো কি? আর এইচ আগে যা ছিল এখনো তাই আছে। এইচ হচ্ছে কি? শ্রেণীর উচ্চতা বা শ্রেণী দৈর্ঘ্য। এইচ হচ্ছে সংখ্যাগুরু সম্বলিত শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য। তাহলে 18 থেকে 20 শ্রেণী দৈর্ঘ্য কত হবে? 20 মাইনাস 18 করলে পেয়ে যাচ্ছি 2। এইবারে বাকি পড়ে রইল এই যে f1, f0, f2 এইগুলো। f1 কি? f1 হচ্ছে সংখ্যাগুরু সম্বলিত শ্রেণীর পরিসংখ্যান, মানে এই যেটা রয়েছে, যেটা 75, সেটাই হচ্ছে f1। যে শ্রেণীতে সংখ্যা গুরু রয়েছে সেটাই হচ্ছে f1। তাহলে এখানে 75, f1 ইজ ইকুয়ালস টু পেয়ে গেলাম 75। এই তিনটে সহজেই বের করতে পারবো। তাহলে f1 75, f1 এর আগে 1 এর আগে 0 হয়, তাহলে f1 এর আগেরটা f0 মানে 45 ইজ ইকুয়ালস টু f0। তাহলে 1 এর পরে 2, তাহলে 33 পরেরটা f2। আশা করি বুঝতে পারলাম। সংখ্যাগুরু যেটা আছে সেটা f1, সংখ্যাগুরু যেটা আছে তার আগেরটা f0, সংখ্যাগুরু যেটা আছে তার পরেরটা f2। তাহলে আমি এটা
এখানে ছকের মধ্যে পাশে এটা লিখলেও হবে, না লিখলেও অসুবিধা নেই, কিন্তু মান বসানোর আগে f1 f0 f2 সেটা লিখে দেবো অবশ্যই। এরকম ভাবে নিচে লিখে দেবো 38। তারপরে সংখ্যাগুরু, অতএব সংখ্যাগুরু বলে মানটা বসিয়ে দাও। এল এর জায়গায় হচ্ছে 18 প্লাস f1 মাইনাস f0, মানে f1 হচ্ছে 75 মাইনাস f0 45 ডিভাইডেড বাই 2f1, মানে 2 ইন্টু 75 মাইনাস f0 45 মাইনাস f2 38 ইন্টু h, h এর মান এখানে 2। তো এটা ক্যালকুলেশন করলে যেটা পাবো সেটাই উত্তর। তো করে দেখা যাক কত আসছে। না তোমার 18 প্লাস মাইনাস করলে হচ্ছে 030 ইন্টু 2টা উপরে তুলে দিলাম ডিভাইড বাই 2 14 150 150 মাইনাস তোমার হচ্ছে 45 আর 38, তাই তো? আচ্ছা লিখছি 150 মাইনাস 8 5 13 3 হাতে হইলো 1 4 3 7 থেকে 8 83 করলে হচ্ছে 18 প্লাস 60 ডিভাইডেড বাই 7 8 কত 15 7 77, সরি 77 নয় 4 3 7 13 3 হাতে হইলো 1 8 67, সরি হাতে থাকে 1 67। তাহলে 60 ডিভাইডেড বাই 67 এটা রাফে ক্যালকুলেশন করে নেবে, ডিভাইড করলে অ্যাপ্রক্স পেয়ে যাবে হচ্ছে 0.9 সামথিং কিছু একটা, 0.9 নিচ্ছি প্রায়, আর অ্যাড করলে তাহলে 18.90 প্রায়। তাহলে সংখ্যাগুরু কত হচ্ছে 18.90 প্রায়। আশা করি বোঝা গেল ফর্মুলাটা কিভাবে ইউজ করলাম। আর একটা অঙ্ক করে দেখাচ্ছি আমি, তাহলে আরো পরিষ্কার হয়ে যাবে। কোশ্চেন নাম্বার পেজটা উল্টাই, পরিসংখ্যান বিভাজন ছকে। আচ্ছা ছয়টা একই রকম ভাবে করব, পারবে। আমি একটা শ্রেণীর সীমানা বার করে করতে হবে, এইরকম একটা অঙ্ক করছি। দাঁড়া, কোশ্চেন নাম্বার 5 থেকে 10, 10 থেকে ওটা 0 থেকে 5, 5 থেকে 10 সবই তো ওরকমই আছে। 8এরটা করো, কোশ্চেন নাম্বার 8এরটা করলেই তোমরা দেখবে অনেকটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এটা শ্রেণী সীমানা বার করেও করতে হবে, একটু একটা লাইন বাড়বে, দুটো রকম অঙ্কই দেখানো যাবে। তাহলে এখানে শ্রেণীটা দেওয়া আছে, আমার শ্রেণীর সীমানা বার করে নিতে হবে। পরিসংখ্যান তো দেওয়াই আছে। কি দিচ্ছে শ্রেণীটা? 35 থেকে 54, 35 থেকে 54, 55 থেকে 64, 65 থেকে হচ্ছে 74, 75 থেকে 84, 85 থেকে 94, আর 95 থেকে 105। 104 আছে, ভুল হলো, এটা 104। তো সেক্ষেত্রে শ্রেণীর সীমানা বার করা সেই একই নিয়ম, 0.5 মাইনাস অ্যান্ড 0.5 অ্যাড। তো 35 থেকে 0.5 মাইনাস করলে হবে তোমার 34.5 থেকে 54.5, 54.5 থেকে 64.5, 64.5 থেকে 74.5, 74.5 থেকে 84.5, 84.5 থেকে 94.5, 94.5 থেকে 104.5। পরিসংখ্যান তো যা ছিল তাই হবে, 8 13 19 32 12, 8 13 19 32 12। তাহলে আমরা এই তথ্যে সবচেয়ে বড় পরিসংখ্যান কোনটা পাচ্ছি না? 32। 32 যদি সবচেয়ে বড় হয় তাহলে এটাই হবে আমার f1, তার আগেরটা কি হবে f0, তারপরেরটা f2,
তাহলে সংখ্যাগুরু সম্বলিত শ্রেণী কোনটা হয়ে গেল? সংখ্যাগুরু সম্বলিত শ্রেণীটা হচ্ছে 74.5 থেকে 84.5, এখানে লিখবো। অতএব সংখ্যাগুরু সম্বলিত শ্রেণীটি হলো 74.5 থেকে 84.5, যেখানে তাহলে এল এর মান হবে 74.5, এইচ হবে 10 এবং বাকিগুলো তো হয়ে গেল। তাহলে অতএব সংখ্যাগুরু বলে ফর্মুলাটা তোমরা লিখবে, সংখ্যাগুরু বলে ফর্মুলাটা সবসময় লিখবে, কারণ ভুল হলেও অঙ্কে কোথাও একটু ভুল হলেও ফর্মুলা লেখার জন্য 1 নাম্বার পেয়ে যাবে। f1 মাইনাস f0 বাই 2f1 মাইনাস f0 মাইনাস f2 ইন্টু এইচ, মান বসিয়ে দাও এবার ঝটপট। তাহলে 74.5 প্লাস f1 মানে 32 মাইনাস f0 মানে 19 ডিভাইডেড বাই 2 ইন্টু 32 মাইনাস 19 মাইনাস 12 ইন্টু 10। তাহলে এটা করলে হচ্ছে তোমার 74.5 প্লাস ওখানে 9 কত 11 10 11 2 দাও, 9 কত 12 3 দাও 12, হাত থেকে 1 1 2, 3 থেকে 2 বাদ দিলে 1 13, 13 গুণ 10 130 ডিভাইড বাই 32 দুগুণে 64, 64 থেকে হচ্ছে তোমার 19 আর 2 19 20 21 আর 10 31 বিয়োগ করলে হচ্ছে 64 থেকে 31 বিয়োগ করা মানে 33। তাহলে 33 দিয়ে 310 কে ভাগ করো, 33 দিয়ে 310 কে ভাগ করলে 3 3 90, 3 9 27। আচ্ছা এটা 74.5, এটা একটু ক্যালকুলেটর করে নাও। আসছে তোমার হচ্ছে 3.94, 3.94। তাহলে এটা যোগ করে দিলে প্রায় 4 5 9, সরি এটা 74.50 নাও। তাহলে হচ্ছে তোমার 4, 9 5 14, 4 হাতে রইল 1, 3 1 4, 4 4 8 7, তাহলে 78.44 প্রায়। তাহলে সংখ্যাগুরু মানটা কত হলো? 78.44 প্রায়। চলো আজকের ক্লাস এই পর্যন্তই থাক। পরবর্তী ভিডিওতে 9 10 দাগের সংক্ষিপ্তকরণের অঙ্কগুলো করে ফেলবো, আর দরকার হলে পরবর্তীকালে সংখ্যাগুরু সংক্রান্ত অবজেক্টিভ প্রশ্ন টেস্ট পেপার সলভ করা হবে। তো কারো কোনো অসুবিধা থাকলে, ডাউট থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, অবশ্যই ক্লিয়ার করে দেবো সেগুলো। ধন্যবাদ।